ছি পার্থ, শেষ পর্যন্ত আপনি এত নিচে নামতে পারলেন? সেই দামাল ছেলেরা কি করে আপনার প্রতিপক্ষ হতে পারে? তাদেরকে নিয়ে আপনি কটাক্ষ কি করে করতে পারেন? বিএনপি করে সেটি আন্ডারস্ট্যান্ডেবল, আমরা বুঝি, বিএনপির ধান্দাবাজি এটি। বাট আপনার কি তাহলে? কি করে আপনি সেই ছাত্রদের প্রতিপক্ষ বানাতে পারলেন? কি করে আপনি বলতে পারলেন যে এনসিপিকে জেতাবার জন্য অধ্যাপক ইউনূস নানা কিছু করছে? কোন সেই ছাত্ররা যারা আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে, চিন্তার স্বাধীনতা দিয়েছে? আমরা এখন কথা বলতে পারি, যে কেউ কথা বলতে পারে। পার্থ, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, আপনাকে কেউ গ্রেপ্তার করে না। কিন্তু আপনার শাশুড়ি মা হাসিনা আপনাকে গ্রেপ্তার করেছিলেন, আপনি নির্যাতিত হয়েছিলেন হাসিনার আমলে। এখন কেউ কাউকে গ্রেপ্তার করে না কথা বলার জন্য, মত প্রকাশ করার জন্য, যতই মিথ্যে হোক সেটি। 2013-র 16 জুন, প্রায় এক যুগ হয়ে গিয়েছে। তো সেই 16 জুন সোমবার ছিল, আর শেখ হাসিনা আমলের আওয়ামী সরকার তখন ক্ষমতায়, সংসদ কার্যকর ছিল। সেই সংসদে আওয়ামী লীগ এমপি শামসুল হক চৌধুরী, একজন তরুণ উদীয়মান সুটেড বুটেড গুড লুকিং স্মার্ট ওয়েল স্পোকেন নেতাকে কিছু কথা বলেন। কথা না বলে বলা উচিত কিছু কমপ্লেন্ট, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন। কারণ তিনি আওয়ামী নেতাদের তুলাধুনো করছিলেন তাদের নানা দুর্নীতি, অনিয়ম এইসব নিয়ে। বিশেষভাবে তিনি মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আবুল হোসেন সাবেক মন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, এদেরকে তুলোধুনো করছিলেন সেই তরুণ নেতা। আর এই জন্যে তার উপর বিরক্ত হয়ে আওয়ামী এমপি শামসুল হক চৌধুরী সেই তরুণ স্মার্ট নেতাকে কিছু কথা বলেন। আর সেই স্মার্ট তরুণের নাম হলো আন্দালিব রহমান পার্থ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। যার ছবিটি আপনারা থাম্বনেইলে মাঝখানে দেখতে পাচ্ছেন, আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব, তিনি চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পার্টি, যা কিনা একটি জাতীয় পার্টি ভেঙে এইচএমের সাথে যে জাতীয় পার্টি ছিল তার পতনের পর আন্দালিব রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। আর তখন জাতীয় পার্টি গঠন করে বিএনপি জামায়াতের 4 দলীয় জোটে যুক্ত হন। নাজিউর রহমান মঞ্জুর কথা বলছি। আর নাজিউর রহমান মঞ্জুর ঢাকার মেয়র ছিলেন এক সময়, এছাড়া মন্ত্রীও ছিলেন হাসিনা আমলে, এরশাদ আমলে, এইচএম এরশাদ তখন ক্ষমতায় ছিলেন, তার জাতীয় পার্টি। সেই সময় তিনি মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ফুল মিনিস্টার এরশাদের। তো নাজিউর রহমান মঞ্জুর ছেলে আন্দালিব রহমান পার্থ। তো সেদিন যেটি বলছিলাম, 16 জুন 2013 সোমবার, সেদিন পার্লামেন্টে শামসুল হক চৌধুরী কিছু প্রশ্ন করেন পার্থকে। তো সেই প্রশ্নগুলো আমি সেই দিনের নিউজ পেপার থেকে পড়ছি, প্রিয় দর্শক। bdnews24.com এই নিউজটি করেছিল, আমি সেখান থেকে হুবহু পড়বার চেষ্টা করছি। শামসুল হক চৌধুরী বিজেপি চেয়ারম্যানের বাবা নাজিউর রহমান মঞ্জুরের দুর্নীতির প্রসঙ্গে কথা বলেন। এইচএম এরশাদের সরকারে মন্ত্রী ছিলেন নাজিউর, ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় পার্টির মহাসচিবও ছিলেন তিনি। পরে মঞ্জুর জাতীয় পার্টি থেকে বেরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি নামে একটি দল গঠন করেন। তো সেই নাজিউর রহমান মঞ্জুর সম্পর্কে, অর্থাৎ যিনি কিনা পার্থর বাবা, সেদিন পার্লামেন্টে যিনি সাংসদ হিসেবে ছিলেন আন্দালিব রহমান পার্থ, তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সম্পর্কে এগুলো বলছিলাম। তো সেদিন শামসুল হক আন্দালিবকে প্রশ্ন করেন, পার্থ বাবার নামে চলে বলে মন্তব্য করে শামসুল হক বলেন, তোমার বাবার পরিচয় কি? তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো। তোমার বাবার আয় ইনকাম কি ছিল? লাখ টাকার স্যুট পরো, কার টাকায় তুমি ব্যারিস্টারি পড়েছ? এখানে এসে সুরঞ্জিত বাবু আর নানক সাহেবকে নিয়ে কথা বলো, এরশাদ সাহেব এখানে থাকলে ভালো হতো, ওনার হাসি পেত। তো প্রিয় দর্শক, সেই দিনের সেই তরুণ, প্রায় 12 বছর, 12 বছরই অতিক্রান্ত হয়েছে, এখন 2025, আর পড়ছিলাম 2013 নিউজ। তো সেই পার্থ, আমি ধারণা করছি, বা আমাদের অনেকেরই ধারণা, হয়তো 12 বছরে পার্থর ম্যাচিউরিটি আর একটু বেড়েছে, বারবারই কথা, কিন্তু তার সাম্প্রতিক কথাবার্তায় আমরা সন্দিহান হয়ে পড়ি সেই বিষয়ে। আর অতি সম্প্রতি আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলটি রিলেটিভলি নতুন, একটি ছোট চ্যানেল, এখানে আমি কিন্তু পার্থর পক্ষ নিয়ে কিছু কথা বলেছি। এই তো সেদিন পার্থর স্ত্রী ব্যাংকক যাবার চেষ্টা করছিলেন, আর তাকে ঢাকা এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল।
সেই জন্য সেটার বিরোধিতা করে কেন পার্থর স্ত্রীকে আটকে দেওয়া হয়েছিল আমি আমার চ্যানেলে প্রতিবাদ করে একটি ভিডিও দিয়েছিলাম। আর একটি কারণ ছিল অবশ্য অনেকের দৃষ্টিতে যে পার্থর স্ত্রী শেখ হেলালের মেয়ে, অর্থাৎ শেখ হেলাল পার্থর শ্বশুর। সেই কারণে ঢাকা এয়ারপোর্টে পার্থর স্ত্রীকে আটকে দেওয়া হয়। কারণ শেখ হেলাল সম্পর্কে আমার আর নতুন করে বলবার কিছু নেই, তারপর সামান্য আলোকপাত করতেই হবে। কারণ শেখ হেলালের ছবি আমি থাম্বনেলে ব্যবহার করেছি। বাঁ দিকে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেইটি নাজিউর রহমান মঞ্জুর ছবি, আর ডান দিকের ছবিটি গো ফলা যে ভদ্রলোক তিনি শেখ হেলাল। আর শেখ হেলাল হাসিনা পতনের পরপর পালিয়ে গিয়েছেন, বাংলাদেশে তিনি নেই। বাট সেদিন তার মেয়ে, যদিও তার মেয়ে রাজনীতি করেন না সরাসরি, পার্থর ওয়াইফ তিনি, তার মেয়েকে ব্যাংকক দিতে দেওয়া হয়নি, অর্থাৎ পার্থর ওয়াইফকে ব্যাংকক দিতে দেওয়া হয়নি। আমি বিষয়টির প্রতিবাদ করেছিলাম। কিন্তু আজকে আমাকে পার্থর বিরুদ্ধেই যাবে, আমার এভাবেই বলতে হচ্ছে। পার্থর বিরুদ্ধে আমার কিছু বক্তব্য আছে, আমাকে সেই বক্তব্যটা পেশ করতে হচ্ছে। আর গত ৩রা জুন মঙ্গলবার ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পার্থ কিছু কথা বলেন একটি সমাবেশে। আর সেই সমাবেশটির আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে মঙ্গলবার ৩রা জুন সেই প্রোগ্রামটি হচ্ছিল রিপোর্টার্স ইউনিটিতে ঢাকায়। আর প্রোগ্রামের শিরোনামটি ছিল গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ। এরকম শিরোনামের একটি প্রোগ্রাম চলছিল। সেখানে বিএনপির অনেক উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। সালাউদ্দিন আহমেদও ছিলেন, আর পার্থ ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে। তার বক্তব্যে পার্থ কিছু কথা বলেছেন। তিনি সরাসরি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করেছেন, ব্যক্তিগত আক্রমণ আমি বলবো। এটিকে রাজনৈতিক সমালোচনা আমি বলতে পারছি না, আমি ব্যক্তিগত আক্রমণই বলবো। তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, এক এক করে আমি সে কথাগুলো নিয়ে আসছি এবং সে কথাগুলোর ময়না তদন্ত করবার চেষ্টা করব। তিনি এক পর্যায়ে বলছিলেন যে আপনার ক্ষমতার উৎস কি? আমরা রাজনীতিবিদরাই তো আপনার ক্ষমতার উৎস। সো আপনি নির্বাচন বিলম্বিত করছেন সংস্কারের নামে। সংস্কার কি? সংস্কার নির্বাচিত সরকার এসে করবে। এই কথাগুলো তিনি বলছিলেন। যদিও তিনি হাসিনা পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক আলোচনায় তিনি কিন্তু বলেছিলেন যে সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। সংস্কারের বিরোধিতা তিনি কখনো করেননি সরাসরি, বরং তিনি বিশেষভাবে উল্লেখ করছিলেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, যেটাকে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বলি, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, আনুপাতিক হারে। তো সেই বিষয়টির ব্যাপারে কথা বলেছিলেন। তো বাট হঠাৎ করে ৩রা জুন তিনি যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠলেন এবং মনে হলো যেন সংস্কারের বিরুদ্ধে তার সব রাগ, দোস্তের মতো সংস্কারের বিরোধিতা করে কথা বললেন। সংস্কার কি, এরকম একটি টার্ম তিনি ব্যবহার করেছেন। অতি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন এবং বলেছেন আপনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, আপনার কথা আপনি রাখুন। প্রিয় দর্শক, আপনারা কেউ যদি জানেন অধ্যাপক ইউনূস কবে, কার সঙ্গে, কোন তারিখে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন দেবেন, এরকম সুস্পষ্ট কথা আপনাদের জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি ধারণা করছি পার্থ এটি ভুল বলেছেন, হয় মিথ্যা বলেছেন, না হলে এমনি জাস্ট একটি পাসিং কমেন্ট হিসেবে কমেন্টটি করেছেন। অধ্যাপক ইউনূস কিন্তু কখনোই ডিসেম্বরে নির্বাচন হবে এমন কথা কিন্তু তিনি বলেননি। তো পার্থ তাকে কোট করে এমন কথা বলছিলেন, সেটা আমি রিজেক্ট করছি, এরকম বিষয় ঘটেনি। আর এর বাইরেও তিনি বলছিলেন যে সেনাবাহিনী আপনার বিরোধিতায় চলে গেল, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতায় চলে গেল। কেন? কে সেনাবাহিনীকে আপনার বিরোধী বানালো? তো এটি পার্থ একজন ব্যারিস্টার, তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে এসেছেন, তার ছাত্র জীবন বেশ ভালো, ব্রাইট। তো একজন ব্যারিস্টার হয়ে পার্থ এই পর্যন্ত জানলেন না যে অধ্যাপক ইউনূস সেনাবাহিনীকে খেপাননি, আর সেনাবাহিনী তার বিরুদ্ধে খেপেনি, সেনাবাহিনী তার বিরুদ্ধে অবস্থান নেয়নি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি। বিষয়টি মোটেই এরকম না। এটি উচ্চাভিলাষী জেনারেল ওয়াকারের বক্তব্য। জেনারেল ওয়াকার অতি সম্প্রতি অধ্যাপক ইউনূস সম্পর্কে কিছু ড্যারোগেটরি মন্তব্য করেছেন, অডেশাস কথাবার্তা বলেছেন, যেটাকে আমরা বলতে পারি অধ্যত্বমূলক কিংবা ধৃষ্ট কিছু কথাবার্তা বলেছেন, ধৃষ্টতা প্রদর্শন করেছেন জেনারেল ওয়াকার। রাজনৈতিক বক্তব্য হিসেবে অনেকেই বিবেচনা করছেন সেগুলোকে। আর একেবারে ডে 1 থেকে তিনি কিন্তু অধ্যাপক ইউনূসের বিরোধী শক্তি হিসেবে মাঠে আছেন। তিনি উল্লেখ করেছেন তিনি বুকে পাথর চাপা দিয়ে অধ্যাপক ইউনূসকে মেনে নিয়েছেন। তো শুরু থেকেই যে অধ্যাপক ইউনূসের বিরোধিতে আছেন সেই জেনারেল ওয়াকার হাসিনার নিকটাত্মীয়, এবং তিনি অন্যায়ভাবে চেইন অফ কমান্ড লঙ্ঘন করে, অনেক সিনিয়রিটি লঙ্ঘন করে অন্যায়ভাবে সেনাবাহিনীর প্রধান হয়েছেন। না হলে কখনোই তার সেনাবাহিনীর প্রধান হওয়া হতো না।
হাসিনার আত্মীয় না হলে, এগুলো সবার জানা আছে, অতি স্পষ্ট কথা, রাগঢাক করার কিচ্ছু নেই। তো সেই জেনারেল প্রশ্ন তুলছিলেন অধ্যাপক ইউনূসকে নিয়ে যে তাকে মানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে নাকি বুকে পাথর চাপা দিতে হয়েছে। তো সেই পাথর চাপা লোকটি কি করে অধ্যাপক ইউনূসকে সহ্য করবেন? তিনি কেন সেনাবাহিনীকে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেবেন না? এবং সেদিন তিনি সেনা সদরে, সেনা প্রাঙ্গণে যে ভাষণ দিচ্ছিলেন, রাজনৈতিক বক্তৃতা, সুস্পষ্টভাবে সেনাবাহিনীর অফিসারদের তিনি উস্কে দিচ্ছিলেন সরকারের বিরুদ্ধে তথা অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে। তো পার্থ এটি জানতে পারলেন না, বিষয়টি এই দেশের সব মানুষ জানতে পারল। খুব অবাক হলাম। পার্থ জেনেও না জানার ভান করলেন। যেই পার্থকে আমরা চিনতাম, সুস্পষ্ট, স্পষ্টবাদী, শক্ত কথা বলা, অ্যাপ্রোপ্রিয়েটলি মন্তব্য করা, সেই পার্থ বলছেন যে সেনাবাহিনীকে কে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী করলো, প্রকারান্তরে তিনি অধ্যাপক ইউনূসের দিকে আঙুল তুলেছেন। ভুল বলেছেন পার্থ, এটি মিথ্যাচার করেছেন। আচ্ছা, পার্থ আরও বলেছেন যে তিনি জাপানে গিয়ে অধ্যাপক ইউনূস একটি দলের বিরুদ্ধে কথা বলেছেন, বিএনপির কথা বলেছেন, যে একটি দলই শুধু বাংলাদেশে নির্বাচন চাচ্ছে, এটি করা অধ্যাপক ইউনূসের ঠিক হয়নি, সমালোচনা করেছেন। হ্যাঁ, এটা নিয়ে সমালোচনা থাকতে পারে, পার্থ বলতে পারেন, অন্য যে কেউ বলতে পারেন যে অধ্যাপক ইউনূসের এই কথাটা বলা ঠিক হয়নি। আমিও ব্যক্তিগতভাবে মনে করছি প্রধান উপদেষ্টার এই কথাটি না বললে ভালো হতো। তো সেইটি একটি প্রসঙ্গ, কিন্তু সেই প্রসঙ্গটা নিয়ে তিনি বললেন যে সেই বড় দলটির আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, সেটা কেন তিনি জাপানে বললেন না? খুব বিএনপির ত্রাতা হয়ে এই মুহূর্তে আবির্ভূত হলেন আন্দালিব। বিএনপি কত বড় সেটি অধ্যাপক ইউনূসের সেখানে বলে আসা দরকার ছিল। এই মন্তব্য আন্দালিব করলেন। আমি অবাক হলাম। তিনি তো বিএনপি নেতা না, তিনি তার নিজস্ব দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান। তো বিএনপি কত বড় দল সেটা তার এখানে বলে আসা দরকার ছিল। খুবই অপ্রাসঙ্গিক মনে হলো বিষয়টি। যাই হোক, তিনি এই মন্তব্য করেছেন বিএনপির মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে। এই আমাদের জুলাই আগস্ট যে আন্দোলন, যে সংগ্রাম, যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব সংগঠিত হলো, সেই বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপির অবদানকে গ্লোরিফাই করার জন্য একটি বেফাস কথা বলেছেন, এবং কথাটি মিথ্যে। আন্দালিব বলেছেন এই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। এই যুগপৎ আন্দোলন জুলাই আগস্টের বিএনপির নেতৃত্বে হয়েছে। প্রিয় দর্শক, এই মন্তব্য কি ইন্ডিকেট করে না যে বিএনপির লিডারশিপে এই আন্দোলন হয়েছে? আমি আবার পড়ছি লাইনটি, প্রণিধানযোগ্য, উল্লেখ করবার মতো। এই রাজনৈতিক দলটির সঙ্গেই যুগপৎ আমরা আন্দোলনে সবাই ছিলাম। মিথ্যে কথা, ডাউন রাইট ফলসুড, ডাহা মিথ্যে কথা। আন্দালিব পার্থ এখানে মিথ্যাচার করেছেন। বিএনপির নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলন হয়নি। হ্যাঁ, বিএনপি আন্দোলনের একটি এলিমেন্ট ছিল। বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, তারাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তবে এখন যারা এনসিপি করছে, জাতীয় নাগরিক পার্টি করছে, সেই তরুণ দামাল ছেলেরা, নাহিদ, আসিফ মাহমুদ, অন্যান্য যারা আছেন, তারা সামনের সারিতে ছিলেন। তারা বন্দুকের গুলিটি নেওয়ার জন্য তারা তৈরি ছিলেন, বুক পেতে দিয়েছিলেন তারা। আর বিএনপির সবাই ছিলেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় লোকেরাও ছিলেন, তারা ছিলেন পেছনে। কারণ তারা বুলেটকে ভয় পান, তারা নির্যাতনকে ভয় পান। আর এই জন্যে তারা 16 বছরে খালেদা জিয়ার বাড়ির সামনের থেকে একটি বালুর ট্রাক সরাতে পারেননি। আমি জানি এই কথাটি ক্লিশেই শোনাচ্ছে, বহুল চর্চিত একটি শব্দ, বালুর ট্রাক। এটি তো সত্যি। বিএনপির কারো সামর্থ্য হয়নি মরুদে কুলোইনি একটি বালুর ট্রাক খালেদা জিয়ার বাসার সামনে থেকে সরাতে। তাই আন্দালিব পার্থ যদি বিএনপিকে গ্লোরিফাই করার জন্য বলেন যে এই বড় দলটির সঙ্গে যুগপৎ আমরা আন্দোলন করেছি, হোয়াট ডাজ হি মিন? আমি এটিকে এখানে খুবই সন্দেহজনক মনে করছি। তার এই মন্তব্য অযাচিত, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় এবং মিথ্যাচার। এরকম মন্তব্য তার করা ঠিক হয়নি। তিনি ছাত্রদেরকে এখানে ডিমিন করেছেন, তাদের ভূমিকাকে সেভাবে বলতে পারেননি। হ্যাঁ, ছাত্রদের সমালোচনা তিনি করতে পারেন। এক পর্যায়ে তিনি এটাও বলেছেন যে অধ্যাপক ইউনূস নির্বাচনকে পেছাচ্ছে কেন? কারণ এনসিপিকে ক্ষমতায় আনতে চান। এনসিপি প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। হাস্যকর। এনসিপি নির্বাচনে জয়যুক্ত হয়ে আসলে আর যা কিনা সম্ভব না প্র্যাকটিক্যালি। আমিও এনসিপির কল্যাণ চাই। কেন চাই? কারণ আমাদের সেই দামাল ছেলেরা বুক পেতে দিয়েছিল আমাদেরকে স্বাধীন করবার জন্য। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ তারা আমাদের দিয়েছিল। এই দামাল ছেলেরা, নাহিদরা, আসিফ মাহমুদরা, মাহফুজ আলমরা, তারা দিয়েছিল আমাদের এই স্বাদ, এবং হাসনাত আবদুল্লাহরা। সো তাদের অবশ্যই ভালোবাসি, আমরা অন্তর থেকে ভালোবাসি। তাদের জন্য আমাদের দোয়া আছে, শুভকামনা আছে, এবং তারা রাজনীতিতে গিয়েছে। তারা যদি ভবিষ্যতে রাজনীতিবিদ হয়ে উঠতে পারেন, তারা ক্ষমতায় আসবেন, ফাইন, সেটি হতেই পারে।
তো পার্থ তাদেরকেও প্রতিপক্ষ বানালেন এবং অবাক হয়ে গেলাম, ছি পার্থ, শেষ পর্যন্ত আপনি এত নিচে নামতে পারলেন? সেই দামাল ছেলেরা কি করে আপনার প্রতিপক্ষ হতে পারে? তাদেরকে নিয়ে আপনি কটাক্ষ কি করে করতে পারেন? বিএনপি করে সেটি আন্ডারস্ট্যান্ডেবল, আমরা বুঝি বিএনপির ধান্দাবাজি এটি, বাট আপনার কি তাহলে? কি করে আপনি সেই ছাত্রদের প্রতিপক্ষ বানাতে পারলেন? কি করে আপনি বলতে পারলেন যে এনসিপিকে জেতাবার জন্য অধ্যাপক ইউনূস নানা কিছু করছে? কোন সেই ছাত্ররা যারা আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে, চিন্তার স্বাধীনতা দিয়েছে? আমরা এখন কথা বলতে পারি, যে কেউ কথা বলতে পারে। পার্থ, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, আপনাকে কেউ গ্রেপ্তার করে না। কিন্তু আপনার শাশুড়ি মা হাসিনা আপনাকে গ্রেপ্তার করেছিলেন, আপনি নির্যাতিত হয়েছিলেন হাসিনার আমলে। এখন কেউ কাউকে গ্রেপ্তার করে না, কথা বলার জন্য, মত প্রকাশ করার জন্য, যতই মিথ্যে হোক সেটি। জাজ্জল্যমান মিথ্যে বলছে সবাই, কিছু ইউটিউবার, কিছু তথাকথিত টকশোওয়ালা, কিছু টকশো ব্যাপারী, লাইক শেয়ারের বিজনেসম্যান, তারা ডাহা মিথ্যা কথা বলছে 24/7 365। তারা অধ্যাপক ইউনূস থেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, তার চরিত্র হনন করছে সারাক্ষণ। কাউকে গ্রেপ্তার করা হয়নি, ধমকটি পর্যন্ত দেওয়া হয়নি। শুধু গতকালই দেখলাম বোধহয় উপপ্রেস সচিব প্রধান উপদেষ্টা বলেছেন যে মিথ্যা রিপোর্ট করলে, ভুল রিপোর্ট করলে শাস্তির আওতায় আনা হবে। তাদের অনেক আগে এটি করা দরকার ছিল, তারা অনেক দেরি করে ফেলেছেন। এই দেশে কিছু লোক এমন মিথ্যাচারে মেতে উঠেছে, সেটিকে কোনো অবস্থায় মত প্রকাশের স্বাধীনতা হিসেবে নেওয়া যায় না, কখনো না। ডাহা মিথ্যা কথা, এবং এগুলো মিথ্যাচার, এবং এগুলো এক ধরনের ক্রাইম আমি মনে করি, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অ্যান্ড দে শুড বি প্রসিকিউটেড ফর দ্যাট। তো পার্থ, আপনার কাছে এটি আমাদের প্রত্যাশিত ছিল না। আপনি ছাত্রদেরও প্রতিপক্ষ বানালেন কেন পার্থ? আপনি কাছের ঘরে বাস করছেন, মনে রাখবেন। হ্যাঁ, আমি আপনার সম্পর্কে যে কথাগুলো আজকে বলেছি, পত্রিকার যে রিপোর্ট আমি পড়ে শোনাচ্ছি, আমি কিন্তু চাইনি সেটি। পার্থ, আমি আপনাকে ছোট করতে চাইনি, সেটা আপনার বাবার ব্যাপার ছিল। আমি ব্যক্তিগতভাবে দুটো জিনিসকে এক করে দেখি না। আপনার বাবা যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকেন, সেটি দায় আপনার না কিন্তু। এবং অপরাধ সংগঠন হয়েছে, বিভিন্ন মাধ্যম সে কথাই বলছে। এরশাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আপনার বাবা, এবং সেই সময় একটি চিনি কেলেঙ্কারি চলছিল বাংলাদেশে, চিনি কেলেঙ্কারি। সেই চিনি কেলেঙ্কারির সঙ্গে আপনার বাবার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল, এবং একসময় আপনার বাবার নাম আর চিনি সমার্থক হয়ে উঠেছিল বাংলাদেশে বেশ কয়েক বছর। তো এইসব ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। আর যেহেতু আপনার বাবা কাজী জাফর আহমেদ, এবং আপনার বাবার উপর এইচ.এম. এরশাদ, সেই স্বৈরাচারী এরশাদের কথা বলছি, যদিও এরশাদ অনেক ছোট স্বৈরাচারী, হাসিনার কাছে অনেক ছোট একটি স্বৈরাচারী এইচ.এম. এরশাদ। যদিও হাসিনা এবং আরও অন্যান্য দলের লোকেরাও এরশাদকে বলেছে বেহায়া, এরশাদ নাকি বিশ্ব বেহায়া। তো এরশাদ তো তাদের তুলনায় কোনো বেহায়াই না। বেহায়াপনার চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়েছে হাসিনা, দেখিয়েছে অন্যান্য দলগুলো। এরশাদ তাদের কাছে কিছু না। এরশাদের স্বৈরতন্ত্র বা স্বৈর শাসন ছিল তাদের কাছে শিশুতোষ, শিশু ভাষণ, কিছুই না হাসিনার স্বৈর শাসনের কাছে। যদিও তারা তাকে সেই তকমা দিয়েছে বেহায়া, হোয়াট এভার, বিশ্ব বেহায়া বলা হতো তাকে। তো সেই এরশাদ আপনার বাবাকে খুব পছন্দ করতেন, তাই শোনা যায় আপনার বাবার কাছে তার রক্ষিত ছিল 2,500 কোটি টাকা। আর সেই 2,500 কোটি টাকা এরশাদ যখন জেলে গেলেন, এরশাদ যখন সেই জনতা টাওয়ারের মামলায় ফেঁসে গেলেন, তখন আপনার বাবা সেই টাকাটার কাস্টোডিয়ান ছিলেন, জিম্মাদার ছিলেন, তার কাছে সেই টাকাগুলো গচ্ছিত ছিল। তো এরশাদ ফিরে আসবার পর নাকি সেই টাকা আর কখনোই এরশাদ ফিরে পায়নি। এই কথাগুলো কিন্তু বাজারে চাউর আছে, আমার কথা না, গণমাধ্যম বলছে এসব কথা। তো পার্থ, আপনি যা কিছু করুন না কেন, যে প্রত্যাশা আপনার কাছ থেকে তরুণ সমাজের ছিল, অনেকেই আপনাকে আদর্শ মানা শুরু করেছিল, সেই জায়গাটায় আমি আশা করছি আপনি থাকবেন। আপনি কোনো প্রলোভনে বিভ্রান্ত হয়ে 3 তারিখে এইসব কথা বলেছেন, 3রা জুন, এসব কথা আপনার বলবার কথা না। আপনি যেভাবে প্রধান উপদেষ্টাকে আক্রমণ করেছেন, আপনি একজন ব্যারিস্টার, এবং আমার মনে হয়েছে আপনি লেখাপড়া শিখে ব্যারিস্টার হয়েছেন। আপনার কথাবার্তা থেকে আমার এমনটা মনে হয়েছে। এই দেশে অনেক ব্যারিস্টার আছে, শেড ধরে পাওয়া যায় এগুলোকে, আমি ডজনকে হালি গুনি, কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার সেরকম মনে হয়নি। বাট আপনি আমাদের কি বার্তা দিচ্ছেন, আমি সত্যিই খুব দুঃখিত। আপনার সম্পর্কে আমাকে এসব কথা আজকে বলতে হবে, আমি কখনোই ভাবিনি। অধ্যাপক ইউনূস কোনো ব্যক্তি না, পার্থ, এটি আপনার চাইতে ভালো অনেকেরই জানবার কথা না। অধ্যাপক ইউনূস ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল, হি ইজ অ্যান ইনস্টিটিউশন। তিনি একটি প্রতিষ্ঠান, তিনি আমাদের মাথা উঁচু করেছেন বিশ্ব দরবারে, এখনো করেই চলেছেন। তো তার সম্পর্কে কথাবার্তা বলতে একটু সাবধানে বলবেন, এই পরিমিতিবোধ আপনার কাছ থেকে আশা করি। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ দর্শক। কথা হবে অন্য কোনো ভিডিওতে।